হ্যালো, আসসালামু আলাইকুম। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এর উপর আমি বাংলায় খুব বেশি একটা আ কোর্স বলেন বা ভিডিও সিরিজ বলেন, এরকম খুব বেশি একটা পাইনি। তো এখান থেকে আরকি ভাবনা যে আচ্ছা কেন না আমি শুরু করি। তো আজকে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এর ফার্স্ট ভিডিও। তো যেখান থেকে আমি পুরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পেন টেস্ট করতে হয় A to Z ডিটেইলস দেওয়ার চেষ্টা করব। বা একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব এট লিস্ট। যেন আপনারা হচ্ছে গাইডলাইন ফলো করে পেন টেস্টিংটা শুরু করতে পারেন। তো চলেন শুরু করি। তো এটা হচ্ছে একটা ইন্ডেক্স যে মোটামুটি আজকে ফার্স্ট ভিডিওতে আমি কি কি দেখাবো। তো ফার্স্টে শুরু করি যে হু এম আই। তো আমি হচ্ছে মোহাম্মদ মাহফুজুর রহমান। কারেন্টলি হচ্ছে আমি ইআইসি লিমিটেড কোম্পানিতে হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এছাড়া আমি হচ্ছে মাইল টুর সার্টিফাইড ভালনারেবিলিটি অ্যাক্সেসর সার্টিফিকেশন আছে। আর আমি হচ্ছে এবছরই রিসেন্টলি গ্র্যাজুয়েট কমপ্লিট করলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, অ্যান্ড আমার মেজর ছিল হচ্ছে সাইবার সিকিউরিটি। অ্যান্ড আই লাভ or enjoy hunting on mobile apps. So who am I? You already know. So the next part is introduction to Android. তো অ্যাকচুয়ালি মোবাইল অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এ আমরা কি শিখবো বা এটা আসলে জিনিসটা কি, এটা যদি কোয়েশ্চেন করা হয় তাহলে আমি বলবো যে মোবাইল পেন টেস্টিং মোবাইল অ্যাপ্লিকেশন penetration testing involves a comprehensive evaluation of mobile device application and system to pinpoint vulnerabilities and malicious access could exploit. ওকে, সো আমি আরেকটু যদি কম্প্রিহেন্সিভলি বলার ট্রাই করি যে অ্যান্ড্রয়েড পেন টেস্টিং ইজ এ প্রসেস অফ ইভালুয়েটিং দ্য সিকিউরিটি অফ অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বাই আইডেন্টিফাইং ইজ ভালনারেবিলিটি অ্যান্ড উইকনেস। একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি ভালনারেবিলিটি থাকতে পারে বা উইকনেস থাকতে পারে এটা আইডেন্টিফাই করা এবং ইভালুয়েট করা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড পেন টেস্টিং এর ওয়ান অফ দ্য মেইন রিজন। তো এটার মধ্যে কি কি পড়ে? ইট ইনভলভস অ্যানালাইজিং দ্য অ্যাপ্লিকেশন সোর্স কোড, বাইনারি ফাইলস, নেটওয়ার্ক ট্রাফিক অ্যান্ড ইটসেট্রা টু ফাইন্ড দ্য সিকিউরিটি ফ্লস। তো এখানে মোবাইল অ্যাপ্লিকেশন পেন টেস্টিং প্রসেসে মেইনলি দুইটা উপায় আছে, এটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস আর একটা হচ্ছে ডায়নামিক অ্যানালাইসিস। তো স্ট্যাটিক অ্যানালাইসিসটা হচ্ছে গিয়ে যে একটা অ্যাপ্লিকেশনের ইটসেলফ কোডের মধ্যে কি কি ধরনের ভালনারেবিলিটি বা যেগুলো পারমিশন দিচ্ছে ওগুলোর মধ্যে কি কি ধরনের ভালনারেবিলিটি থাকতে পারে, এইটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক অ্যানালাইসিস বোঝায়। It's a pivotal for developers and security experts to detect vulnerabilities in code before deployment, enhancing security issue. And এটা যেহেতু ডিপ্লয়মেন্টের আগে যারা সফটওয়্যারটা বা মোবাইল অ্যাপ্লিকেশনটা বানায় একবার চেক করে, তাও হয়তো ওদের চোখে সব ধরা পড়ে না। সো আপনি যখন পেন টেস্টিং করতে যাবেন সেটা তো অলরেডি ডিপ্লয় হয়ে গেছে, তখন স্ট্যাটিক অ্যানালাইসিস করে আমরা খুব মেজর পরিমাণ ভালনারেবিলিটি পাই, লাইক হার্ড কোড ক্রেডেনশিয়াল বা অনেক কিছু থাকে, বা কারো সেন্সিটিভ এপিআই কি, এগুলো অনেক কিছু পাওয়া যায়। অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে ডায়নামিক অ্যানালাইসিস। তো ডায়নামিক অ্যানালাইসিসটা কি? ডায়নামিক অ্যানালাইসিস অ্যান্ড এসেনশিয়াল সফটওয়্যার ইভালুয়েশন মেথড এক্সামিনস কোড বিহেভিয়ার ইন রিয়েল টাইম থ্রু এক্সিকিউশন। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন যখন রিয়েল টাইমে চলতে থাকবে, রানিং অবস্থা থাকবে, তো রানিং অবস্থা চলার সময় মধ্যে বিভিন্ন বিহেভিয়ার দেখা যায়। তো এই বিহেভিয়ারের মধ্যে কোনো ভালনারেবিলিটি বা দুর্বলতা আছে কিনা যেটা ইউজ করে ওই সিস্টেমটা এক্সপ্লয়েট করা যায়, এটাকে বলা হইতেছে আমরা ডায়নামিক অ্যানালাইসিস। ফর এক্সাম্পল, যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশন হয়, মোবাইল অ্যাপ্লিকেশন যেটা যদি ওয়েব সার্ভারের থ্রুতে কমিউনিকেট করে, ওটাকে যদি আমরা ইন্টারসেপ্ট করতে পারি রানিং অবস্থায়, তো ও তো এপিআই থ্রুতে কল করতেছে, ডাটা ফেচ করতেছে, দিচ্ছে। তো এই যে রানিং অবস্থায় ডাটা ফেচ করতেছে, এটা যদি ইন্টারসেপ্ট করে আমরা মডিফাই করতে পারি, এটাই হচ্ছে ডায়নামিক অ্যানালাইসিস। অথবা আরো সুন্দরভাবে যদি বলি যে একটা অ্যাপ্লিকেশনের আপনাকে নোটিফিকেশন পাঠাচ্ছে, হ্যাঁ, আপনি দেখতেছেন নোটিফিকেশন আসছে, লাইক আপনি ফেসবুক ব্রাউজ করতেছেন, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, ওটা নোটিফিকেশন আসে আবার আপনার কাছে। এই যেটা নোটিফিকেশন বিহেভিয়ার রান টাইমে শো করতেছে আপনার কাছে, এই নোটিফিকেশন বিহেভিয়ারটাকেও আপনি কোনো ম্যালিশিয়াস কাজে ইউজ করতেলেন, এটা হচ্ছে একটা ডায়নামিক অ্যানালাইসিসের মধ্যে পড়বে। So developers and security experts employ dynamic analysis regularly to enhance software security and reliability, including third-party library assessment. তো দা এরপরের পার্টটা হচ্ছে অ্যান্ড্রয়েডের আর্কিটেকচার অ্যান্ড কম্পোনেন্টস। ওকে,
তো ফার্স্ট আমি অ্যান্ড্রয়েড আর্কিটেকচার নিয়ে কথা বলি। তো অ্যান্ড্রয়েড আর্কিটেকচারের মধ্যে একটা হচ্ছে গিয়া ফার্স্ট যে জিনিসটা আসবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো দ্য কোয়েশ্চেন ইজ অ্যাপ্লিকেশন লেয়ারটা আসলে কি? The application are the topmost layer of the Android stack. এক লাইনে যদি বলি, তো টপমোস্ট লেয়ার বলতে কি বুঝাইতেছে? টপমোস্ট লেয়ার বলতে বুঝাইতেছে আমরা একটা অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে কি করি? কোনো একটা অ্যাপসে ঢুকি, গ্যালারিতে ঢুকি বা ইউটিউবে ঢুকি। এই যে বিভিন্ন অ্যাপস চালাইতেছি এটা হচ্ছে এটা অ্যাপ্লিকেশন লেয়ার। একটা অ্যান্ড্রয়েডে যখন আমরা অ্যাপস চালাই, যেই সকল অ্যাপ চালাই বা ফোন করলাম, ওটা তো একটা ফোনের অ্যাপসের থ্রুতে ফোনটা করতেছি। তো এই যে এই সব কিছু হচ্ছে গিয়ে কোনো অ্যাপস ইউজ করতেছি, তো এটাই হচ্ছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন লেয়ার। এটাকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন লেয়ার। An average user of Android device would mostly interact with this layer. Okay? তো এর পরে যে পার্টটা আসবে এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক লেয়ার। তো এখানে কি যে এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ফার্স্ট একটু আগে বললাম অ্যাপ্লিকেশন লেয়ারে যে অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি ওইগুলো তো আর ডিরেক্ট চলে না, কোনো না কোনো অ্যান্ড্রয়েডের সাথে কমিউনিকেট করে, ইন্টারাক্ট করে। তো আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো ডিরেক্টলি যখন ইন্টারাক্ট করে ওই অ্যান্ড্রয়েড আর্কিটেকচারের সাথে, ওটাকে আমরা বলবো অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক লেয়ার। ঠিক আছে? এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, যে ধরেন একটা বেসিক ফাংশন, হ্যাঁ, লাইক একটা কোনো রিসোর্স ম্যানেজ করবেন, লাইক আপনার 12 জিবি র্যাম আছে। এই র্যামের মধ্যে আপনি হচ্ছে যখন দেখেন না ফোনে অনেকগুলা র্যাম অনেকগুলো অ্যাপস হোল্ড করে ধরে রাখে, তো এই যে র্যাম যে অ্যাপস ধরে রাখতেছে হোল্ড করে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক লেয়ারের কারণে ধরতেছে। বা ভয়েস কল, আপনি ফোন কল দিচ্ছেন, এটা নেটওয়ার্ক আইসির সাথে কমিউনিকেট করে আপনার কলটাকে পাস করতেছে, এটাও হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক লেয়ার। এরপরে যেটা আসবে এটা হচ্ছে নেটিভ লাইব্রেরিজ লেয়ার। So the next layer in Android architecture includes Android native libraries. Libraries carries a set of instruction. Okay, তো সেট অফ ইনস্ট্রাকশন বলতে কি বুঝাইতেছে, যে একটা অ্যান্ড্রয়েড চলার জন্য তো আমার কিছু ইনস্ট্রাকশন দেওয়া লাগবে না, তো অ্যান্ড্রয়েড চলবে না। ওকে, ইনস্ট্রাকশন বলতে কি, সাপোজ আমি পাওয়ার বাটন ধরে রাখছি, ফোনটা এখন অফ হয়ে যাবে, সুইচ অফ হয়ে যাবে, এই যে ইনস্ট্রাকশন, এটা অ্যান্ড্রয়েডের নেটিভ লাইব্রেরি মানে একদম বিল্ডিং লাইব্রেরির মধ্যে বলা আছে, এগুলোকে বলা হয় নেটিভ লাইব্রেরি। এছাড়া আমি আরেকটা উদাহরণ দিই, সাপোজ আপনি কোনো একটা অডিও আর ভিডিও রেকর্ড করবেন, হ্যাঁ, এই যে এইগুলো কিসের মাধ্যমে হবে? যেমন অডিও ভিডিও রেকর্ডিং এর কাজটা করে হচ্ছে কি মিডিয়া ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, এটা একটা নেটিভ লাইব্রেরি। এই যে বিভিন্ন যেমন মিডিয়া ফ্রেমওয়ার্ক লাইব্রেরির মাধ্যমে একটা আপনি ভিডিও বা অডিও রেকর্ড করতেছেন, প্লেব্যাক করতেছেন, এইটাই হচ্ছে কি একটা লাইব্রেরি কাজ। এখন আপনি বলতে পারেন যে আমি তো ধরেন মোবাইল অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হচ্ছে এমএক্স প্লেয়ার ইউজ করি, ওইটা এমএক্স প্লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, আর এমএক্স প্লেয়ারটা যে লাইব্রেরি ইউজ করতেছে এটা হচ্ছে মিডিয়া ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, যেটা হচ্ছে নেটিভ লাইব্রেরি, যে এই লেয়ারের অন্তর্গত। আর এই যে এই এমএক্স প্লেয়ার প্লেয়ারটা চলার জন্য যে র্যাম লাগবে, রিসোর্স লাগবে, বা সাউন্ড বা অডিওর সাথে কমিউনিকেট করা লাগবে, স্পিকারের সাথে, এই যে বা ডিসপ্লের সাথে, এগুলো কাজ করে হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক লেয়ার। ওকে, তিনটা লেয়ার আশা করি ক্লিয়ার। অ্যান্ড লাস্ট লেয়ার হচ্ছে কি কার্নাল লেয়ার। তো এটাকে আমরা বলবো এট দ্য বটম লেয়ার। ওকে, বটম লেয়ার বলবো এই জন্যই কারণ পুরো অ্যান্ড্রয়েডের যে স্ট্যাক এতক্ষণ আমরা যা যা বলতেছি সবকিছু এই কার্নাল লেয়ারের উপর বিল্ড করে তৈরি হয়েছে। ওকে, it never really interacts with the user or developers, but it is the heart of the whole system. Okay, এটা আমরা ডেভেলপার বলি বা ইউজার বলি, কখনোই আমরা এটার সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করি না, বাট এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের হার্ট। তো এটাই ছিল আমাদের অ্যান্ড্রয়েড আর্কিটেকচারের কোর 4টা ফাংশনালিটি নিয়ে কথাবার্তা বলা। তো এখন কথাবার্তা বলবো অ্যান্ড্রয়েড কম্পোনেন্টস। অ্যান্ড্রয়েড কম্পোনেন্টসের কথাবার্তা বলতে গেলে ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। So an activity provides a screen with which user can interact in order to do something. Okay. ফর এক্সাম্পল, যে আমি একটা কল করব বা এসএমএস করব, এই যে আমার সামনে একটা স্ক্রিন আসতেছে কলিং এর, বিভিন্ন নাম্বার টাইপ করতেছি, বা ফোন বুকের স্ক্রিন বা এসএমএস সেন্ড করতেছি, আমার কাছে টাইপিং এর স্ক্রিন আসতেছে, নাম্বার স্ক্রিন আসতেছে। আমি ফেসবুকে যখন ঢুকি আমার যে লগ ইন স্ক্রিনটা আসে, এই স্ক্রিনগুলোকে আমরা বলি অ্যাক্টিভিটি। হ্যাঁ, বিভিন্ন স্ক্রিন, এটাই বলতেছিলাম। অ্যান অ্যাক্টিভিটি প্রোভাইডস এ স্ক্রিন উইথ হুইচ ইউজার ক্যান ইন্টারাক্ট উইথ অর্ডার টু ডু সামথিং, কিছু করার জন্য। সেকেন্ড যেটা আসবে এটা হচ্ছে ইনটেন্ট। ওকে, ইনটেন্ট কি? ইনটেন্ট হচ্ছে কি, এই যে যে অ্যাক্টিভিটিগুলো লঞ্চ করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ট্রিগার আছে, হ্যাঁ, বিভিন্ন ট্রিগারগুলোকে আমরা বলি ইনটেন্ট। ওকে, এটা হতে পারে ব্রডকাস্ট রিসিভার অথবা কোনো কমিউনিকেশন আর সার্ভিস। ওকে, সাপোজ আপনি লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে যে লগ ইন বাটনটায় ক্লিক করতেছেন, এই যে একটা ট্রিগার করতেছেন, এর কারণে কি হতেছে, নতুন একটা অ্যাক্টিভিটি লঞ্চ হচ্ছে। কি অ্যাক্টিভিটি? আপনার ফেসবুকের ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিটা লঞ্চ হচ্ছে, এটাকে আমরা বলবো ইনটেন্ট। ওই যে লগ ইন যে বাটন, ওই বাটনটা হচ্ছে একটা ট্রিগার, ওই ট্রিগারটা আপনি ইনটেন্ট করার কারণে হচ্ছে একটা নতুন ড্যাশবোর্ডের মতো অ্যাক্টিভিটি আপনার কাছে শো হয়েছে। তো এটাই আমি বলতেছিলাম যে ইনটেন্ট হচ্ছে গিয়া
ইউজ করা হয় টু লঞ্চ অ্যান অ্যাক্টিভিটিস। ওকে, এরপর যেটা এটা হচ্ছে সার্ভিস। সার্ভিস কি? সার্ভিস আসলে কিছুই না, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা লং অপারেশন পারফর্ম করার জন্য যে ইউজ করে, এটা হচ্ছে সার্ভিস। ওকে, তো এটা কি হতে পারে? সাপোজ এই যে ফেসবুকে যে ড্যাশবোর্ডে প্রতিনিয়ত আমার হচ্ছে কন্টেন্ট আসতেছে, কন্টেন্ট যাচ্ছে, হ্যাঁ, রিফ্রেশ করে নতুন নতুন কন্টেন্ট আসতেছে, আমি ভিডিও দেখতেছি, রিলস দেখতেছি, বিভিন্ন যে রিলসে যে মিডিয়াটা চলতেছে, এটা একটা সার্ভিস। ওকে, ফেসবুক অ্যাপের মধ্যে কোনো একটা মিডিয়া চলার একটা সার্ভিস চলতেছে। ওকে, বা কোনো একটা ভিডিও অডিও চলার, ব্যাকগ্রাউন্ডে চলার জন্য একটা সার্ভিস চলতেছে, বা ফোরগ্রাউন্ডে চলার জন্য একটা সার্ভিস চলতেছে, এগুলো হচ্ছে সার্ভিস। অথবা দেখেন আপনি সার্ভিস চলাকালীন সময়ে আপনার কাছে কোনো নোটিফিকেশন আসলে সেটাও কিন্তু পপ আপ করে, এটা একটা সার্ভিস। ওকে, তো বিভিন্ন রকম সার্ভিস চলতেছে পুরো একটা অ্যাপ্লিকেশনকে স্মুথ পারফরমেন্স দেওয়ার জন্য। তো সার্ভিস আশা করি ক্লিয়ার। তো নেক্সট যেটা আসবে এটা হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। ওকে, তো ব্রডকাস্ট রিসিভার নাম শুনে বুঝতেছেন এমন কিছু বুঝাচ্ছে যেটা হচ্ছে ব্রডকাস্ট করে। ওকে, তো এটা কি ব্যাপারটা হচ্ছে এরকম যে রেসপন্ড টু অ্যানাউন্সমেন্ট ব্রডকাস্টেড বাই সিস্টেম অর অ্যাপস। ওকে, এক্সাম্পল দিয়ে তো আরো ক্লিয়ার হবেন। এক্সাম্পল আমি ধরেন ব্যাটারি লো হয়ে গেছে, ফোন কি করলো, এটা কিন্তু ফোনের একটা সিস্টেম, হ্যাঁ, ফোনের হার্ডওয়্যার, কোনো কোনো সফটওয়্যার সিস্টেম না। ব্যাটারি লো হয়ে গেলে ফোন কি করছে, একটা নোটিফিকেশন করছে যে আমার ব্যাটারি লো। তো এটা কি করছে, প্রত্যেকটা অ্যাপের কাছে ব্রডকাস্ট করে দিছে। সবগুলো অ্যাপ এখন আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে যে হ্যাঁ আমার এই ফোনের ব্যাটারি লো। এখন আমি কিছু অ্যাপে ধরুন রেস্ট্রিকশন আছে যে ওরা ব্যাটারি লো হলেও অ্যাপস রানই করবে না, তখন ওই অ্যাপসগুলো অটোমেটিক রান করবে না। অথবা আপনি এখন ফেসবুক স্ক্রল করতেছেন, হঠাৎ করে আপনার কাছে একটা পপ আপ আসছে যে ব্যাটারি লো। এটাই হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। বা বুট কমপ্লিট হয়েছে, বা ধরেন আপনি হেডফোন ইউজ লাগাইছেন, প্লাগ ইন করছেন, তখন কি সবগুলো অ্যাপের কাছে নোটিফিকেশন চলে যায় যে এই অ্যাপ এখন মোবাইলে হেডফোন প্লাগ ইন হয়েছে, তখন ওই হেডফোনের থ্রুতে সাউন্ড যায়, নট স্পিকার। ওকে, এই যে একটা কিছু ব্রডকাস্ট হয়েছে প্রত্যেকটা অ্যাপের কাছে যাচ্ছে, এই এটাই হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। প্রত্যেকটা অ্যাপ এই ব্রডকাস্টগুলো রিসিভ করে। অ্যান্ড লাস্ট যেটা আছে এটা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। কন্টেন্ট প্রোভাইডার কিছুই না, অ্যালাউ অ্যান অ্যাপ্লিকেশন টু হ্যাভ সেন্ট্রালাইজড ডাটা থাকে, হ্যাঁ, মডিফাই করার জন্য, লাইক কন্ট্যাক্ট, ক্যালেন্ডার বা ডিকশনারি সিস্টেমের বা ফটোস একটা জায়গায় তো থাকে, বিভিন্ন সিস্টেম ইউজ করে না। আপনার গ্যালারি বা ক্যামেরাতে যে ছবিগুলো তুলছেন এটা কে ইউজ করে? আপনার গ্যালারি সফটওয়্যার যে আছে ও ইউজ করে, বা ফেসবুক থেকে যখন কোনো ডে পাবলিশ করেন সেও আপনার গ্যালারি ইউজ করে, গ্যালারির ছবি ইউজ করে, বা ইনস্টাগ্রাম থেকে যখন ইউজ করেন সেও ইউজ করে, টুইটার বা এক্স থেকে যখন ইউজ করেন সেও ইউজ করে। ওকে, বা কন্ট্যাক্টের কথাও যদি বলেন, আপনি হোয়াটসঅ্যাপে গেলে সেও আপনার কন্ট্যাক্ট লিস্ট ইউজ করে, আপনার মোবাইলে ফোন কল আপনার কন্ট্যাক্ট লিস্ট ইউজ করে। এই যে একটা সেন্ট্রালাইজ ডাটা, এটাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন সফটওয়্যার সরি বিভিন্নভাবে মডিফাই করতেছে, এটা হচ্ছে গিয়ে কন্টেন্ট প্রোভাইডার্স। তো এই হচ্ছে পাঁচটা মেইন কম্পোনেন্টস অ্যান্ড্রয়েডের, চারটা আর্কিটেকচার। এই হচ্ছে মোটামুটি একটা অ্যান্ড্রয়েড আর্কিটেকচার আর কম্পোনেন্ট। তো নেক্সট যে পার্ট আসবে এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ফাইল সিস্টেম। তো আমরা তো অ্যান্ড্রয়েডের আর্কিটেকচার কম্পোনেন্ট বুঝে গেছি, এখন দেখি অ্যান্ড্রয়েডের ফাইল সিস্টেমে কি কি আছে। ওকে, তো ফার্স্ট যেটা আসবে এটা হচ্ছে বুট সিস্টেম। বুট সিস্টেম আশা করি বুঝতেছেন, এই যে কার্নেল লোড হওয়া, বুট হওয়ার জন্য যে যে সব ইয়াগুলা লাগে, ফাইলগুলো লাগে, এটা হচ্ছে গিয়ে বুট ফাইল বলবো বা বুট সিস্টেম বলবো। ওকে, এটা হচ্ছে সিস্টেম। সিস্টেম কিছুই না, সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেমটা চলে, এই সিস্টেম রিলেটেড ফাইলগুলা হচ্ছে এই সিস্টেমের মধ্যে থাকে। ওকে, আর এখানে একটা জিনিস মাস্ট বলবো, এটা হচ্ছে গিয়া এই সিস্টেমের মধ্যে যত ফাইল দেখবেন সবগুলো হচ্ছে রিড অনলি মোডে থাকে। হ্যাঁ, রিড অনলি মোডে থাকার কারণ কি? এটা রিড অনলি মোডে থাকার কারণ হচ্ছে গিয়া ও যেন ইনশিওর করতে পারে আমার ওএস এর ইন্টিগ্রিটিটা। দিস পারসন ইজ রিড অনলি টু ইনশিওর দ্য অনলি ইন্টিগ্রিটি অফ দ্য ওএস, দ্যাটস দ্য অনলি রিজন। অ্যান্ড দেন আছে ক্যাচ। ক্যাচ আসলে কিছুই না, সিস্টেমে টেম্পোরারি কিছু ফাইল ক্যাচ আকারেও জমা রাখে, হ্যাঁ, যার কারণে আপনার পারফরমেন্স স্মুথ হয়, আপনার বারবার লোড নেওয়া লাগে না। হ্যাঁ, লাইক আপনি একবার ফেসবুকে লগ ইন করলে আবার 2-4 দিন পর আবার যদি আসেন, দেখেন অটোমেটিক ইউজার নেম পাসওয়ার্ড সেভ হয়ে থাকে, এটা হচ্ছে ক্যাচের কারণে। হ্যাঁ, ক্যাচ ডিলিট করে দিলে ওগুলো চলে যায়। এরপর হচ্ছে মিস্ক, মানে হচ্ছে নর্মালি মিসসেলেনিয়াস সিস্টেম রিলেটেড ফাইল। দেন হচ্ছে ডাটা। ডাটাটা কি? এখানে হচ্ছে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাপের ডাটা স্টোর থাকে, ইনক্লুডিং ইউজার সেটিং, ডাটাবেজ, আদার অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইনফরমেশন, সবগুলো হচ্ছে এই ডাটার মধ্যে অ্যাপ ওয়াইজ আলাদা আলাদাভাবে থাকে। এরপর হচ্ছে ডাটা অ্যাপ। ডাটা অ্যাপ কি? ডাটা অ্যাপ হচ্ছে অ্যান্ড্রয়েড প্যাকেজের যে ইনস্টলেশন অ্যাপস, এই জিনিসটা হোল্ড করে রাখে হচ্ছে গিয়া অ্যাপ। এরপর হচ্ছে ডাটা সিস্টেম। তো ও হচ্ছে স্টোর করে সিস্টেম রিলেটেড ডাটা, লাইক সিস্টেম সেটিং, প্রিফারেন্স, কি কি করতে চাচ্ছেন আপনি, সিস্টেম কি ডার্ক মোডে থাকবে না লাইট মোডে থাকবে, এগুলো হচ্ছে গিয়ে ডাটা সিস্টেম। অ্যান্ড লাস্ট যেটা এটা হচ্ছে গিয়ে ডাটা লোকাল টেম্প। তো টেম্পোরারি ও হচ্ছে একটা ডিরেক্টরি যে হচ্ছে বিভিন্ন ফাইল রাইখা দেয়, লাইক সিস্টেম আপডেট, এরকম হাবি যাবে অনেকগুলো ফাইল রাখে।
অ্যান্ড হচ্ছে বিভিন্ন আপনি আপনার কোনো ফাইল যদি সিস্টেমের মধ্যে রাখতে চান তখন আমরা হচ্ছে এই ডাটা লোকাল টেম্পের মধ্যে রাখবো, যেহেতু টেম্পোরারি ফাইল সবাই রাইট করতে পারে, রিড করতে পারে। তো অ্যান্ড সেফার। তো এই হচ্ছে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফাইল সিস্টেম নিয়ে কথা বললাম। তো এইটাই মোটামুটি ছিল আমাদের বেসিক ইন্ট্রোডাকশন টু অ্যান্ড্রয়েডের পার্ট। তো এটা তো অ্যান্ড্রয়েডের কম্পোনেন্টসের কথাবার্তা গেল। এখন আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে কাজ করবো হচ্ছে গিয়ে মেইনলি এপিকে ফাইল নিয়ে। তো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ এপিকে ফাইল? What does APK file actually contains? Okay, APK stands for the Android Package Kit. APK, Android Package Kit. Okay, বা অথবা অনেকে বলে Android Application Package, এই নামে ডাকেন। অ্যান্ড এটা একটা ফাইল ফরম্যাট। এটা অ্যাকচুয়ালি কিছুই না, একটা ফাইল ফরম্যাট। লাইক আমরা ছবি তুলে রেখেছি, বিভিন্ন ফাইল ফরম্যাট থাকে না, জেপিজি, পিএনজি, জিআইএফ। ওকে, সেম। এইটা হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন একটা ফাইল ফরম্যাট এপিকে, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার টু ডিস্ট্রিবিউট অ্যান্ড ইনস্টল অ্যাপ। It contains all the elements that an app needs to install correctly in your device. সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপের আর্কিটেকচার। ওকে, তো তখন আমরা গেছি অ্যান্ড্রয়েড আর্কিটেকচার নিয়ে, এখন আমরা কথা বলতেছি অ্যান্ড্রয়েড অ্যাপ আর্কিটেকচার। ওকে, তো একটা অ্যাপ থাকে এখানে, এই যে অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট। তো এটার আন্ডারে কি কি থাকে দেখেন, মেটা ইনফ থাকে, অ্যাসেট থাকে, লিভ থাকে, রেস থাকে বা রিসোর্স থাকে। লিভ মানে লাইব্রেরি বুঝাইতেছি। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল থাকে, ক্লাসেস ডট ডেক্স থাকে, রিসোর্স থাকে। তো প্রত্যেকটা নিয়ে আমরা কথা বলবো কোনটা আসলে কি। তো প্রথমে আসেন ক্লাসেস ডট ডেক্স, এটা আসলে কি? হ্যাঁ, তো একটু পড়ি, এখানে লেখা আছে দেখেন, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। দ্য ক্লাসেস ডট ডেক্স ফাইল ইজ অ্যান এপিকে, is the heart of Android app code, containing bytecode that optimize for the device runtime. It created by converting Java bytecode using the DX tool during the build process. এটা আসলে কিছুই না, এটা কি করে অ্যাকচুয়ালি, আপনি যে প্রোগ্রামে লিখছেন আপনার অ্যাপ্লিকেশন, সেটা মোবাইলের জন্য স্মুথলি অপটিমাইজলি রান করতে পারে কোনো সমস্যা ছাড়া, অনেক ফাস্টলি, আপনাকে যেন একটা বাটার স্মুথ পারফরমেন্স দিতে পারে। এই জন্য ওই জিনিসটা পুরো একটা জাভা বাইট কোডে হচ্ছে গিয়ে কনভার্ট হয়ে যায়। ওকে, তো এই যে কনভার্ট জাভা বাইট কোডে কনভার্ট হওয়ার পর এটাকে আবার হচ্ছে গিয়া অপটিমাইজ বাইট কোডে নেওয়া হয়। হ্যাঁ, তো এই জাভা বাইট কোডটাকে যে অপটিমাইজ বাইট কোডে নেওয়া হইতেছে, এবং এটা হচ্ছে অপটিমাইজ বাইট কোডের থ্রুতে ক্লাসেস ডট ডেক্সে কনভার্ট হচ্ছে আলটিমেটলি। এই ক্লাসেস ডট ডেক্স ফাইলটি হচ্ছে আলটিমেটলি রান হচ্ছে, এবং এইটা রান হওয়ার কারণ হচ্ছে এটাই বললাম, যে আপনাকে খুব একটা স্মুথ পারফরমেন্স দিতে পারে এবং অ্যান্ড্রয়েডের মধ্যে যেন স্মুথলি রান করতে পারে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ডেলভিক ইয়ার উপর রান করে। The DeX format include optimization for size and performance, making it a crucial component for Android installation and execution on the Android device. এটা হচ্ছে ক্লাসেস ডট ডেক্স। তো এরপর যদি আসি, এরপর হচ্ছে গিয়া কম্পোনেন্টস অফ অ্যাপ্লিকেশন কোড। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে কম্পোনেন্টস অফ অ্যাপ্লিকেশন কোড। তো দিস ইনক্লুডস দ্য কম্পাইল কোড অ্যান্ড রিসোর্স রিকোয়ার্ড ফর অ্যান অ্যাপ। একটা অ্যাপ রান করার জন্য যেসব রিসোর্স লাগে, যেমন জাভা, কোটলিন, এইগুলা লাগে। আর লাগে হচ্ছে এক্সএমএল লেআউট লাগে বিভিন্ন। জাভা কোটলিন হচ্ছে সিস্টেমের সফটওয়্যার কোড, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক্সএমএল হচ্ছে বিভিন্ন ডিফাইন করে দেয় যে কি কি ইন্টারফেস বা স্ট্রাকচার ইউজ করবে। ও বিভিন্ন ইমেজ থাকে, সাউন্ড ফাইল থাকে, কম্পাইলার কোড থাকে, যেটা একটু আগে বললাম, বাইট ফর্মে রূপান্তর করে থাকে। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের কোড, অ্যাপ্লিকেশনের মধ্যে যা যা থাকে আর কি। এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। ওকে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট হচ্ছে ডট এক্সএমএল ফাইল ডিসক্রাইব দ্য অ্যাপস স্ট্রাকচার, পারমিশন, কম্পোনেন্টস। কম্পোনেন্টস বলতে বুঝাইতেছি অ্যাক্টিভিটি, সার্ভিস, রিসিভার বা ব্রডকাস্ট রিসিভার, যেটা আলোচনা করলাম, আদার এসেনশিয়াল ইনফরমেশন। এগুলো সব হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইলের মধ্যে লেখা থাকে, যাচ্ছে এই অ্যাপটা কি কি অ্যাক্টিভিটি রান করবে, কি কি সার্ভিস রান করবে, কি কি রিসিভার আছে, রিসিভ করবে, সব কিছু এটার মধ্যে লেখা থাকে। আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস ক্ষেত্রে এই ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। আর এরপর হচ্ছে গিয়ে অ্যাসেট আছে। অ্যাসেট বলতে বোঝা হচ্ছে গিয়ে বিভিন্ন মিডিয়া কনফিগারেশন ফাইল। এই তো লাইব্রেরিজ বলতে বোঝায় একটা অ্যাপ্লিকেশন বিভিন্ন লাইব্রেরি শেয়ার করে, ডিপেন্ডেন্সি থাকে, যেগুলো বিভিন্ন কম্পোনেন্ট সেম লাইব্রেরি শেয়ার করে। লাস্ট হচ্ছে রিসোর্সেস। এটা হচ্ছে গিয়ে বিভিন্ন যে ইমেজ, আইকন থাকে। হ্যাঁ, লাগে একটা গেম খেলতে গেলে গেমের মধ্যে বিভিন্ন হাজার হাজার ইমেজ থাকে, বিভিন্ন ক্যারেক্টার ইমেজ থাকে, বিভিন্ন সিনের ইমেজ থাকে। হ্যাঁ, আইকন থাকে, এগুলো আর কি রিসোর্সের মধ্যে থাকে mainly। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সাইন ইন। আচ্ছা, আমি আরেকটা নোট
বলতে চাই অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন অ্যানাটমির মধ্যে এটা হচ্ছে গিয়া আমরা অ্যাপ্লিকেশনগুলো যখন ইনস্টল করি ওইটা মেইনলি যেটা বলছিলাম ডাটা স্ল্যাশ অ্যাপ এখানে থাকে। এটা হচ্ছে আমরা নর্মাল অ্যাপ্লিকেশন। এখন আমরা কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখবো যেগুলো হচ্ছে পেইড, হ্যাঁ, পে প্লে স্টোরে টাকা দিয়ে পে করে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্টল করি। ওইসব অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাটা স্ল্যাশ অ্যাপের মধ্যে গেলে পাবেন না। ওইসব অ্যাপ্লিকেশনগুলো আপনি পাবেন হচ্ছে ডাটা স্ল্যাশ অ্যাপ ড্যাশ প্রাইভেট। অ্যাপ ড্যাশ প্রাইভেট এডুকেশন একটা স্পেশাল ফোল্ডার পাবেন, ওইটার মধ্যে যেই ফাইলগুলো দেখবেন ওইগুলো হচ্ছে গিয়া আমরা যেসব ফাইলগুলো প্লে স্টোর থেকে পারচেস করে কিনি ওইগুলো হচ্ছে আলাদাভাবে রেখে দেয়, সিকিউরলি, অনেকটা প্রাইভেটলি। তো এখন হচ্ছে আমরা কথা বলবো অ্যাপ্লিকেশন সাইনিং। তো অ্যাপ্লিকেশন সাইনিং ইজ ওয়ান অফ দ্য ইউনিক ফিচার অফ অ্যান্ড্রয়েড হুইচ হ্যাজ লেড টু ইটস সাকসেস ডিউ টু ইটস ওপেননেস অ্যান্ড ইটস ডেভেলপার কমিউনিটি। তো এটা আসলে কি, যে একটা অ্যাপ্লিকেশন সাইন করা থাকে যেন ও সিকিউরলি কমিউনিকেট করতে পারে সার্ভারের সাথে, অ্যাপ্লিকেশনটা সিকিউরলি আছে এটা বোঝার জন্য সে অ্যাপ্লিকেশন সাইনিংটা ইউজ করি। So there are two types of certificate signing mechanism in general. One is signed by a governing certified authority and the other one is self-signed certificate. এই হচ্ছে দুইটা মোটামুটি সার্টিফিকেট আছে, অ্যাপ্লিকেশন সাইনিং প্রসেস আছে। তো কোনটা কখন ইউজ করা হয় মোস্ট, মানে বেশিরভাগ ক্ষেত্রে সার্টিফিকেট অথরিটি বা সিএ যেটা আছে এটা হচ্ছে গিয়া প্রোভাইড করে ট্রাস্ট অ্যান্ড রেকগনাইজ থ্রু এ থার্ড পার্টি সিএ সুইটেবল ফর কমার্শিয়াল অ্যাপ্লিকেশন। মানে আপনি একটা থার্ড পার্টি কারো সার্টিফিকেট অথরিটি দিয়ে আপনি ওই আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়ে সাইনিং করাই দেন, এবং থার্ড পার্টি যার দিয়ে করাইছেন সে মোটামুটি ধরছেন রিনাউন্ড এবং খুবই সিকিউর। তো এইটা কখন ইউজ করা হয়, যখন আমরা কমার্শিয়ালি কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করি। অ্যান্ড থার্ড পার্টি যাদের সার্টিফিকেট ইউজ করি ওরা অনেক মোটামুটি এনাফ সিকিউরলি দিয়ে এই সার্টিফিকেশনটা প্রোভাইড করে। আর এটা হচ্ছে সেলফ সাইন সার্টিফিকেট। সেলফ সাইন সার্টিফিকেট আমরা কখন ইউজ করবো, যখন আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ফ্লেক্সিবিলিটি চাবো, নিজেদের কন্ট্রোল থাকবে অ্যাপ্লিকেশনের উপর খুব, হ্যাঁ, লাইক পার্সোনাল কোনো অ্যাপসের ক্ষেত্রে বা ইন্টারনাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা ইউজ করা যায়। এখন কেন ইন্টারনাল অ্যাপ্লিকেশন, কারণ সেলফ সাইন সার্টিফিকেটগুলো অত সিকিউর থাকে না, আপনি জানেন আপনার সাইন করা যে সার্টিফিকেট কতটা সিকিউর, হ্যাঁ, কারণ আপনি তো এটা এনাফ টেস্টের মধ্যে দিয়ে যায় না। তো এই কারণে আপনি ইন্টারনালি যখন রান করবেন তখন আপনি জানেন ইন্টারনালি কারা কারা ইউজ করবে, বাইরের পাবলিকলি অত অ্যাভেলেবল হবে না। তো এই হচ্ছে এপিকে ফাইল বিষয়ে আলোচনা গেল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টুলস। তো কি কি টুল আসলে আমাদের জানা উচিত আমরা যখন অ্যান্ড্রয়েড পেন টেস্টিং শিখতে যাব। তো এখানে হিউজ টুল আছে, টুলের শেষ নাই আমি বলবো, বাট তাও মোস্ট যেই টুলসগুলো বেশি লাগে এটার মধ্যে একটা হচ্ছে বার্ব সুইট, এরপর হচ্ছে ফ্রিডা, এপিকে টুল, অবজেকশন, এটাও পাইথনের একটা লাইব্রেরি, হচ্ছে আরএমএস একটা টুল, এরপর হচ্ছে ড্রোজার, এটাও একটা হচ্ছে গিয়া এজেন্ট টাইপের সফটওয়্যার। এরপর হচ্ছে জেডএক্স গু, এটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের কোড ডিকম্পাইল করা এবং অ্যানালাইসিস করার জন্য ইউজ করি। এরপর হচ্ছে এডিবি, যেটা শুরুতে আমরা মোবাইলের সাথে কমিউনিকেট করি ডিবাগিং করার জন্য। আর লাস্ট হচ্ছে মোবেসেফ, যেটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক দুই টাইপ অ্যানালাইসিস করার জন্য কাজে লাগে। মোবেসেফের ক্ষেত্রে আমি একটা বলবো, এইটা অ্যান্ড্রয়েড পেন টেস্টিং এর ক্ষেত্রে মেইনলি ইউজারকে একটা আইডিয়া দেয় যে মোবাইলটা কি কি জিনিস ইউজ করতেছে, মোবাইলটা কিরকম সিকিউর আর আনসিকিউর, হ্যাঁ। তো এইটা দিয়া আপনি যদি এক্সপেক্ট করেন যে মোবাইল সেফ দিয়ে আমি হচ্ছে অ্যান্ড্রয়েডের পেন টেস্টিং করে ফেলবো, এটা পুরোপুরি রাইট না, হ্যাঁ। এটা আপনার ইউজার এন্ডের ক্ষেত্রে রাইট। আপনি একটা অ্যাপ ইনস্টল করছেন, আপনি জানেন অ্যাপ্লিকেশন আপনার জন্য সিকিউর না সিকিউর না, তখন আপনি মোবাইল সেফ দিয়ে চেক করতে পারবেন আচ্ছা অ্যাপ্লিকেশনটা কি কি কম্পোনেন্টস ইউজ করতেছে না করতেছে। এখন ধরেন একটা অ্যাপ্লিকেশন আপনার ক্যামেরা ইউজ করতেছে, এখন ওইটা ওই মোবাইলের বা ওই অ্যাপ্লিকেশনের জন্য জরুরি, হ্যাঁ, আপনার ধরেন ক্যামেরা দিয়ে আপনার হচ্ছে ফেস রেকগনাইজ করতেছে, হ্যাঁ। আর আপনি যদি ভাবেন যে আল্লাহ ক্যামেরা ইউজ করতেছে আমার তো সব ছবি নিয়ে নিচ্ছে, আমার জন্য সিকিউর না, কিন্তু ওই অ্যাপসের জন্য কিন্তু এটা জরুরি একটা ফাংশন। তো এইটা মোবিসের যে আসলে ইউজার এন্ড থেকে আলটিমেট কলটা আসে যে ইউজার কি মোবিসের মানে অ্যাপ্লিকেশন ইউজার করবে না করবে না, অ্যাপ্লিকেশনে ক্যামেরার ফাংশনটা লাগবে ও রাখবে। এখন আপনি যদি এটা রিসিভ করে ইউজ করতে পারেন করবেন, আর যদি মনে হয় না আমি পারমিশন দিব না ইউজ করবেন না, ঠিক আছে। এই জন্য বলতেছিলাম মোবিসেরটা আসলে ওই অ্যাপ্লিকেশনের পেন টেস্টিং এ অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভের থেকে রাদার দ্যান ইউজার পার্সপেক্টিভে বেশি বেশি ফোকাস করে কাজ করে। আই হোপ বুঝতে পারছেন মোবিসের আমি যেটা বুঝাতে চাচ্ছি।
তো এই হচ্ছে মোটামুটি অ্যান্ড্রয়েড পেন টেস্টিং এর ডিটেলস জার্নির ফার্স্ট এপিসোড। ওকে, তো সামনের এপিসোডে আমি একটা পুরোপুরি ল্যাব এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একদম জিরো থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো নেক্সট এপিসোডে দেখার আমন্ত্রণ। আর এই তো এই পর্যন্তই আজকে। আর অফকোর্স আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে ভিডিও সংক্রান্ত বা আমার কোনো কন্টেন্ট রিলেটেড এনিথিং, কমেন্ট করেন। আমি দেখবো and নিজেকে আপডেট করার ট্রাই করবো।